তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আবার একটু রিভিউ করি। দেখেন, প্রথম ফর্মুলা আমার এখানে যেটা দেওয়া আছে যে ডিফারেন্সিয়েশন অফ সি ইকুয়াল 0। তাহলে আমরা সি দিয়ে যেটা মিন করি, সি হচ্ছে আসলে কনস্ট্যান্ট, তাই না? সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সি দিয়ে আমরা মিন করি দ্যাট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যখন ডিফারেন্সিয়েট করব, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, আমাকে হয়তো বলা হলো যে ডিফারেন্সিয়েট করার জন্য সিম্পলি ডি বাই ডিএক্স অফ আমাকে বলা হলো যে 5, এটাকে ডিফারেন্সিয়েট করেন। তাহলে এই যে সি দ্যাট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট মান ইউজ করতে পারবো। যে কোনো মান ইউজ করি না কেন আমাদের রেজাল্ট হচ্ছে 0, তাই না? যে কোনো কনস্ট্যান্ট মান ইউজ করি না কেন আমাদের রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমরা সিম্পলি যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যখন ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 0, জাস্ট এটাই। এখন কনস্ট্যান্ট টার্ম হিসাবে আমরা 5, 10, 15.5 যে কোনো মান ইউজ করতে পারি, অথবা নেগেটিভ কোনো মান ইউজ করতে পারি। বলেন, যে কোনো মানেই 0 আসবে। হ্যাঁ, সেটা নেগেটিভ হোক পজিটিভ যে কোনো মান হোক, ওটার জন্যই 0 আসবে। আবার কনস্ট্যান্ট হিসাবে মাঝে মধ্যে আমরা কিছু সিম্বল ইউজ করি, যেমন যেখানে সি ইউজ করছি না, সি কে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। এ একটা আছে, এটাকে আমরা মাঝে মধ্যে স্মল লেটারের যে এ, এটাকে কনস্ট্যান্ট হিসাবে ইউজ করি। অথবা পাই আছে, আমাদের পাই সিম্বল আছে না, পাই, এই পাইকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ইউজ করি। তাহলে আমরা বেশ কিছু সিম্বলিক কনস্ট্যান্ট ইউজ করি, যেমন এই যে স্মল লেটারের সি, এ, বি, এগুলো কনস্ট্যান্ট হিসাবে ইউজ করি, অথবা পাইকে ইউজ করি, অথবা কোনো নাম্বার ইউজ করি। তাহলে যাই থাকুক না কেন, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো, আর রেজাল্ট হচ্ছে অলওয়েজ 0, জাস্ট এটুকুই। যে কোনো কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করবো সেক্ষেত্রে রেজাল্ট 0, সেটা স্মল লেটারের এ বি সি ডি থাকুক, অথবা পাই থাকুক, অথবা কোনো একটা নাম্বার থাকুক, যাই থাকুক না কেন ডিফারেন্সিয়েট করলে 0 হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস। যেটা নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতেছি, যে আমরা নেক্সট যেটা বলবো, দেখেন এটা যে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে বলা আছে, দেখেন সি এর সাথে এক্স একটা টার্ম দেওয়া আছে, সি এক্স। তাহলে যখন একটা কনস্ট্যান্ট টার্মের সাথে একটা ভেরিয়েবল থাকে, তাহলে এক্সটা হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্ট যখন একটা ভেরিয়েবলের সাথে অ্যাটাচড ফরম্যাটে থাকে, তখন এই সিটাকে আমরা কনস্ট্যান্ট, এটার মতো এই সিকে এই সি এর মতো চিন্তা করবো না। তখন এই সিকে চিন্তা করবো দ্যাট ইজ এ কোএফিসিয়েন্ট, সহগ চিন্তা করব। আমরা বাংলায় সহগ বলি, তাই না? কোএফিসিয়েন্ট হিসেবে চিন্তা করব। তাহলে যখন একটা কনস্ট্যান্ট টার্ম একটা ভেরিয়েবল টার্মের সাথে অ্যাটাচ ফরম্যাটে থাকবে, তখন সেটাকে আমরা ওই আগের মতো যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ওইটা ইউজ করবো না তখন আর। তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট থাকলে তখন 0, কিন্তু যখন একটা কনস্ট্যান্ট টার্মের সাথে একটা ভেরিয়েবলকে অ্যাটাচ ফরম্যাটে থাকবে, তখন আমরা ডিফারেন্সিয়েট করলে সবসময় পাবো কনস্ট্যান্টের মানটা। যেমন সি এক্স কে ডিফারেন্সিয়েট করলে সরি স্যার, এই জায়গাটা যদি আবার একটু বলতেন তাহলে ভালো হতো স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যেটা, যে এই সেকেন্ড ফর্মুলাটা আমরা দেখতেছি এখানে, যে আমরা যখন একটা ডিফারেন্সিয়েট করব, ডি বাই ডিএক্স মানে তো ডিফারেন্সিয়েশনের অপারেটর, তাই না? ডি বাই ডিএক্স আমরা করতেছি কাকে? সিএক্স কে ডিফারেন্সিয়েট করব। এখন দেখেন, সিএক্স মানে হচ্ছে যে উপরে সি দেখছিলাম, দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট টার্ম সি, সাথে হচ্ছে একটা ভেরিয়েবল টার্ম এক্স। এই দুইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে আমরা যেহেতু ডি বাই ডিএক্স দিয়ে মিন করতেছি যে আমরা ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে না? নিচে যেহেতু এক্স আছে, আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এক্স এর রেসপেক্টে যখন আমরা এক্স কে ডিফারেন্সিয়েট করি, তখন আমরা পাই হচ্ছে 1 সবসময়। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1, আর সি যেহেতু এখানে রয়ে গেছে, তাহলে সি ইন্টু 1 দ্যাট ইজ সি। তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে সি। বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছে শুধুমাত্র যদি সি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার 0, কিন্তু এইখানে সিটাকে কিন্তু আমরা এই 0-র মতো করে চিন্তা করতে পারবো না, যেহেতু সি শুধু একা নাই, তার সাথে একটা ভেরিয়েবল আছে। তাহলে যখন একটা ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে এই সিটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট বলবো না, আমরা বলবো কোএফিসিয়েন্ট। তাহলে যখন ভেরিয়েবলের সাথে থাকবে তখন কি বলবো? কোএফিসিয়েন্ট বলবো, আর সহগ বলবো। বোঝা যাচ্ছে? সহগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে সি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে সি এর মান 0 হবে না। তার মানে কি হবে? যখন সি এক্স থাকবে, মানে একটা ভেরিয়েবলের সাথে সি থাকবে, তাহলে যদি এটা এক্স থাকে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাহলে সি এর সাথে 1 মাল্টিপল করলে আমরা সি পাবো। এক্স ছাড়া অন্য কোন সংখ্যা আছে? ধরেন স্যার এক্স ছাড়া যদি এক্স থাকে, এক্স ছাড়া কি থাকতে পারে? এক্স, হ্যাঁ বলেন। ওয়াই, না স্যার এক্স এর তো এক্স ছাড়া স্যার
এখানে ওয়াই Others থাকলে থাকবে ওয়াই না। যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ওয়াই থাকলে আবার আমাকে ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স হয়, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, কিন্তু যদি ওয়াই থাকতো তাহলে আমাকে লিখতে হতো ডিওয়াই বাই ডিএক্স, বোঝা যাচ্ছে? সি এর পরে লিখতে হতো ডিওয়াই বাই ডিএক্স। এখন যদি এক্স না থেকে এক্স এর কোনো পাওয়ার থাকতো, যেমন এক্স এর পাওয়ার 2 থাকতো অথবা এক্স এর পাওয়ার 5 থাকতো, তাহলে আপনাকে যেটা করতে হতো সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হতো যে সি এক্স এর জন্য সিটাকে প্রথমে রেখে দিতেন, তারপরে এক্স এর পাওয়ার যদি 2 থাকতো তার মানে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েট করতেন সেক্ষেত্রে আমরা পাই কত, 2x পাই না? 2টা প্রথমে সামনে চলে আসবে, তারপরে এক্স পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 কমে গেলে 1, তার মানে হচ্ছে আমরা 2x পাবো, তাহলে লিখতাম আমরা c ইন্টু 2x। ওকে স্যার। তাহলে যদি যেহেতু আমরা এক্স ধরে করতেছি তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমরা 1, সেই রেসপেক্টে শুধুমাত্র সি এর মানটাকেই আমরা পাবো এখানে। যদি ডিফারেন্ট কিছু থাকতো সেক্ষেত্রে আমরা ওটাকেও এখানে পেতাম। আমরা থার্ড ফর্মুলা যদি ফলো করি, দেখেন বলা আছে ডিফারেন্সিয়েট করব আমরা কাকে, সি এক্স এর উপরে একটা এন পাওয়ার দেওয়া আছে, দেখেন তাহলে এটা হচ্ছে পাওয়ার রুল, যেটা উপরে এন পাওয়ার দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, রুলসটাই ছিল এরকম যে প্রথমে এনটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে এনটাকে আমরা প্রথমে সামনে নিয়ে আসলাম, এখানে যে এন সামনে নিয়ে আসছি প্রথমে, এরপরে সি এক্স যা ছিল তাই রয়ে গেছে, দেখেন কোনো চেঞ্জ নাই, সি এক্স যা ছিল তাই। এরপরে এন যেহেতু সামনে নিয়ে আসছে আমরা এন এর পাওয়ার 1 কমাই দিছি, তাহলে এখন কি হয়েছে n মাইনাস 1। জি স্যার। তাহলে তিনটা ফর্মুলা সিম্পলি, যদি থাকে কনস্ট্যান্ট মান তাহলে হবে 0, যদি থাকে কনস্ট্যান্টের সাথে একটা ভেরিয়েবল তাহলে হবে সি মানে আমাদের কোএফিসিয়েন্টের মান, আর যদি এরকম থাকে সি এক্স এন তাহলে এনটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে এবং এন এর পাওয়ার যা ছিল তা থেকে 1 মাইনাস করে দিতে হবে। জাস্ট এই তিনটা রুলস এখানে আমরা দেখলাম। এখন এটার উপরে বেস করে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি প্রথম এক্সাম্পলটা ফলো করি, এই যেটা খেয়াল করি আমরা, এখানে দেওয়া আছে একটু দেখেন, ডি বাই ডি এক্স অফ 5x কিউব, তাহলে এটা কোন রুলসে পড়ে, উপরে রুলস যদি আমরা ম্যাচ করি কোনটার সাথে ম্যাচ করে এটা আসলে, তিন নাম্বারটা এটা আসলে ম্যাচ করে আমাদের এই 3 নাম্বারটা, এই রুলস 3 নাম্বার রুলসের সাথে ম্যাচ করে। Yes, sir. তাহলে আমরা 3 নাম্বার রুলসের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা বলছিলাম 3 নাম্বার রুলে কি ছিল যে আমরা প্রথমে কি করব, এনটাকে সামনে নিয়ে আসবো, দেন জি স্যার, থ্রিটারের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমরা কি করব, 3 যেহেতু আমাদের পাওয়ারে আছে, এন এর মানে 3 আছে এখানে, তাই না? 3টাকে আমরা তাহলে সামনে নিয়ে আসলাম, এই যে 3। এরপরে দেখেন 5x যা ছিল তাই 5x, তার মানে আমার সি এর মান ছিল 5, দ্যাট ইজ 5 বসে গেছে, x বসে গেছে। এখন যেহেতু 3 সামনে নিয়ে আসছি তাহলে পাওয়ার ছিল 3, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে 2, তাহলে n মাইনাস 1 যেটা ওটা মানে 2 হবে এখন, বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 3 ইনটু 5 এই দুটো আমাকে 15 x স্কয়ার। এক্স স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুবই সিম্পল, আমরা এই ধরনের প্রবলেম থাকলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। নেক্সট আমরা দেখেন, ইয়েস স্যার। নেক্সট আমরা দেখেন যে এখানে আরো দুইটা এডিশনাল ব্যাপার বলা আছে। যদি আমাদের এই ফর্মেটে থাকে, কখনো দেখেন এরকম যদি থাকে 1/xn, আমরা তো উপরে যে ফর্মুলাটা দেখলাম, এটা ছিল সিম্পলি পাওয়ারটা আছে সিম্পল ফর্মুলা। এই ফর্মেটে, পাওয়ারটা আছে কিন্তু নর্মাল ফর্মেটে, তাই না? মানে ভগ্নাংশ ফর্মেটে নাই, নর্মাল ফর্মেটে আছে। কিন্তু এখানে যদি এরকম থাকে 1/xn, তাহলে আমাকে এটা প্রথমে কি করতে হবে, এই ফর্মেটে নিয়ে আসতে হবে, এটাকে প্রথমে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসবো কিভাবে দেখেন, তাহলে 1/xn কে আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আমরা যে আমাদের রুল ছিল, রুলস অফ ইন্ডাইসিস, মনে আছে কিনা, যে আমরা যখন একটা পাওয়ারকে ডিনোমিনেটর থেকে নমিনেটরে নেই, অথবা মানে হচ্ছে আমরা যে লব থেকে হরে নেই বা হর থেকে লবে নেই, সেক্ষেত্রে পাওয়ারটা কি সাইন চেঞ্জ হয়ে যায়। দেখেন আমার এখানে পাওয়ারটা আছে কি পজিটিভ না, x টু দি পাওয়ার n হচ্ছে নিচে আছে কিন্তু পজিটিভ আছে। আমি কি করলাম, এই এনটাকে এইটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলে সেটা নেগেটিভ হয়ে যাবে, দেখো x টু দি পাওয়ার মাইনাস n হয়ে গেছে। আবার উপরে যদি আমার x টু দি পাওয়ার মাইনাস n থাকতো, এটাকে যদি নিচে নিতাম তাহলে আমাকে হয়তো 1/x টু দি পাওয়ার n, তাহলে এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়। তাহলে সেই রেসপেক্টে আমরা প্রথমে কি করলাম, আমাদের ফর্মুলাটাকে এই পাওয়ার ফরম্যাটে নিয়ে আসলাম, এই ফরম্যাটে। দেন এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করতে চাই, তাহলে আপনাকে যদি বলা থাকে এরকম কিছু, এই যে 1/x স্কোয়ার, এটা যদি বলা থাকে তাহলে আপনি কি করবেন এটাকে, তাহলে প্রথমে তাহলে এই যে যেহেতু হ্যাঁ, তার মানে যেহেতু এটা নিচে আছে পাওয়ারটা, এটা যদি উপরে নিতে চান তাহলে পাওয়ারটা ছিল পজিটিভ পাওয়ার, x এর পজিটিভ পাওয়ার ছিল 2, আমরা কি করব x এর নেগেটিভ পাওয়ার 2 নিব। এখন এটাকে সলভ করলে কি হবে, x টু দি পাওয়ার -2 সলভ করলে কি হবে, প্রথমে -2 চলে আসবে, -2 সামনে চলে আসবে, তারপর স্যার -1 তার +3 হয়ে যাবে স্যার। না, x টু দি পাওয়ার কি হবে এখন বলেন,
-2 ছিল, তার সাথে -1 হবে, তাই না? মাইনাস স্যার -3 হবে। হ্যাঁ, -3 হবে। তাহলে মাইনাস আমাদের ছিল হচ্ছে নর্মালি -2, এর সাথে এখন আমাকে এখানে 1 মাইনাস করতে হবে। 1 মাইনাস করলে আমরা, -3 হ্যাঁ 1 যদি মাইনাস করি, -3 -1, দ্যাট ইজ আমরা বলতে পারি এখন প্রথমে হচ্ছে -2 x টু দি পাওয়ার -3, তাই না? জি স্যার। তাহলে আমরা খুব ইজিলি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। একটা টান লেগেছি। বোঝা যাচ্ছে তো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, একদম ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা নিচের দিকে আগাই, এরপরে আমাদের যে প্রবলেম আছে আমরা দেখি। সিমিলারলি দেখেন, যদি এরকম রুট ফরম্যাটে থাকে, একটা রুট ফরম্যাটে দেওয়া আছে, একটু যদি খেয়াল করেন এখানে এই যেটা, তাহলে নর্মালি যদি থাকে রুট এক্স, দ্বিতীয় তাহলে এটাকে আমরা কি বলি বলেন তো? এটাকে বলি স্কোয়ার রুট বলি না আমরা? জি স্যার। তাহলে স্কোয়ার রুটকে আমরা যদি এটাকে এইভাবে লিখি x টু দি পাওয়ার হাফ, এটা কি সেম জিনিস কিনা? জি স্যার। x এর পাওয়ার হাফ মানেই হচ্ছে আসলে স্কোয়ার রুট। জি স্যার, রুটের আবার। হ্যাঁ, তাহলে দেখেন এখন যদি এরকম হয় যে একটা যদি পাওয়ার থাকে এরকম, যে আমাদের এখানে নর্মালি একটা রুটে যদি এখানে কোনো সিম্বল কিছু না লেখা থাকে, তার মানে আমরা মনে করি দ্যাট ইজ এ স্কোয়ার রুট, কিন্তু এখানে যদি লেখা থাকতো 3, তাহলে আমরা বলতাম দ্যাট ইজ এ কিউব রুট, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটাকে আমরা কনসিডার করবো। যেমন এরকম যদি থাকে, দেখেন এখানে যেটা দেওয়া আছে, একটা রুট সিম্বল দেওয়া আছে, উপরের দিকে লেখা আছে n, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি x টু দি পাওয়ার 1/n। যেহেতু এটা 2 থাকলে আমরা বলি x টু দি পাওয়ার 1/2, তাহলে সেক্ষেত্রে n দেওয়া থাকলে আমরা বলবো x টু দি পাওয়ার 1/n, তাই কিনা বলেন তো? আমার যদি 3 থাকতো n এর মান, তাহলে আমরা যদি বলতাম, এখানে যদি কিউব রুট থাকতো তাহলে আমরা বলতাম x টু দি পাওয়ার 1/3, 4 থাকলে আমরা বলতাম x টু দি পাওয়ার 1/4। তাহলে সিমিলারলি n মানে হচ্ছে যে কোনো নাম্বার যাই থাকবে আমরা ওটাকে বলবো x টু দি পাওয়ার 1/ ওই নাম্বারটা। বোঝা যাচ্ছে তো? দেখেন এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে একটা কিউব রুট দেওয়া আছে, এখানে 3 বলা আছে, তার মানে এটাকে আমরা এইটাকে ভাঙাই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে সলভ করলে কি হবে একটু বলেন তো? x টু দি পাওয়ার 1/3 কে আমরা যদি সলভ করি আমাদের পাওয়ার রুলস অনুসারে, তাহলে প্রথমে 1/3 x টু দি পাওয়ার 1/2 মানে হাফ চলে আসে সামনে, তাহলে প্রথমে চলে আসবে 1/3, এই যে এখানে 1/3 আছে, তো এটা কিউব রুট, তাহলে 1/3 লিখতে হবে। তাহলে 1/3 টাকে আমরা প্রথমে সামনে নিয়ে আসবো, তারপরে x টু দি পাওয়ার কি হবে 1/3 থেকে 1 মাইনাস হবে, তাই না? জি স্যার। তাহলে 1/3 থেকে 1 মাইনাস করলে কত হবে আমাদের? আমরা যদি ক্যালকুলেট করে নেই যে 1/3 এখান থেকে আমরা মাইনাস করবো হচ্ছে 1, তাহলে আমাদের লসাগু করলে কি প্রথমে 3 আসে এখানে, তাহলে এটা হবে 1 মাইনাস এটার নিচে আছে 1, তাহলে 1 3 এর ভিতরে 3 বার যাবে, তাহলে 3 1 মাইনাস 3, তার মানে হচ্ছে কি বলতে পারি -2/3 বলতে পারি কিনা দেখেন তো? বোঝা যায় কিনা এটা? জি স্যার। যে 1/3 থেকে যখন জি স্যার, বুঝতে পারছি স্যার। করব তখন আমরা পাবো -2/3, তাহলে এটার অ্যান্সার হবে প্রথমে আসবে 1/3, দেন x টু দি পাওয়ার -2/3। তাহলে এটা হচ্ছে এই প্রবলেম যদি আমাদের দেওয়া থাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়, যদি এরকম বলে একটা কিউব রুটকে ডিফারেন্সিয়েট করো, সেক্ষেত্রে প্রথমে আমরা এটাকে এই ফরম্যাটে লিখে নিব x টু দি পাওয়ার 1/3, দেন ডিফারেন্সিয়েট করার সময় 1/3 টাকে প্রথমে সামনে নিয়ে আসবো, তারপর x এর পাওয়ার বলবো 1/3 - 1, দ্যাট ইজ করলে আমাদের অ্যান্সার আসবে x টু দি পাওয়ার -2/3। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রবলেম। এখন দেখেন নিচের দিকে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা একটু ফলো করে যাই, তাহলে আমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই মধ্যে এগুলো তো দেখলেই বুঝতে পারতেছেন, এগুলো নিয়ে মনে হয় ডিসকাস করার খুব বেশি দরকার নেই। যে তাহলে পাওয়ারটা প্রথমে 3 চলে গেল, তাহলে x এর পাওয়ার ছিল 3, তাহলে হয়ে গেল x এর পাওয়ার 2। সিমিলারলি এখানে দেখেন পাওয়ারটা আছে 47, তাহলে 47 সামনে চলে গেছে, সামনে গিয়ে -1 আসলে স্যার ঠিক আছে, মাইনাস হলে 46 হচ্ছে, সেম। জি স্যার। আর এর নিচেরটা দেখেন স্যার, হ্যাঁ কনস্ট্যান্ট, হ্যাঁ d বাই dx অফ কনস্ট্যান্ট, আমরা প্রথমেই বলছিলাম d বাই dx অফ c, তাহলে c হচ্ছে একটা কনস্ট্যান্ট c, তাহলে c মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে মানটা চেঞ্জ হয় না, যে মানটা চেঞ্জ হয় না, যেমন 5 10 100, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, অথবা a b c অথবা পাই, যে মানগুলো চেঞ্জ হয় না এটাকে আমরা কনস্ট্যান্ট বলি। তাহলে যে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকলে 0 হবে।
আর যদি ডি বাই ডিএক্স অফ এক্স থাকে, তার মানে এক্স কে যখন ডিফারেন্সিয়েট করতে বলবে তখন আমরা 1 পাবো। 1 পাবো। এক্স কে ডিফারেন্সিয়েট করলে দেখো আমরা ডিফারেন্সিয়েট করতেছি কার রেসপেক্টে, আমরা করতেছি এক্স এর রেসপেক্টে এক্স কে, তাই না? x এক্স এর রেসপেক্টে এক্স কে করলে 1। তাহলে এরকম যদি বলা থাকে দেখেন ডি বাই ডিওয়াই অফ ওয়াই, 1 তাহলেও কিন্তু 1 পাইতাম, যেহেতু ওয়াই এর রেসপেক্টে ওয়াই কে করতেছি, তার মানে যার রেসপেক্টে তাকে করলে অলওয়েজ 1। তাহলে কিভাবে যদি বলা থাকতো ডি বাই ডিজেড অফ জেড, তাও 1। 1 হ্যাঁ, আর কিন্তু যদি আমাদের এরকম এখানে এক্স না থেকে ওয়াই থাকতো, যেমন যদি লেখা থাকতো এরকম যে ডি বাই ডিএক্স অফ ওয়াই, তাহলে আমরা নিচের বার আরেকটা লাইন লিখতে হইতো স্যার, dx d বাই dy ব্র্যাকেট y ইকুয়াল টু 1। না, এক্ষেত্রে এই যে এরকম যদি থাকতো, আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে দেখেন এক্স এর সাপেক্ষে, কিন্তু আমার তো এখানে এক্স নাই, এক্স কে আছে, এক্স নাই, তাহলে এক্স এর সাপেক্ষে যদি এক্স না থাকে তাহলে তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি স্যার 0 আসবে? না, এইটাকে ডিফারেন্সিয়েট করলে যখন আমাকে বলবে ডি বাই ডিএক্স অফ এক্স, এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, তাহলে আমাকে লিখতে হবে এরকম অলওয়েজ ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এটা এক্স, বোঝা যাচ্ছে? এটাই आंसर স্যার। ডিওয়াই বাই ডিএক্স আমাদের শুধু এটা দেওয়া থাকবে না, আমাদের আরো টার্ম থাকবে এর সাথে। এই পার্টটুকুর অ্যান্সার হচ্ছে এটা, যে আমরা যখন একটা ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। জাস্ট এটুকু মনে রাখলেই হবে, ওয়াই কে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। dx বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে একইভাবে যদি আমাকে এটা বলা হতো যে ডি বাই ডিওয়াই অফ এক্স, এটা এক্স থাকতো, তাহলে কি বলতাম? তাহলে dx বাই dy হ্যাঁ, তাহলে বলতাম ডিএক্স বাই ডিওয়াই। তাহলে খুব সিম্পল, একই রকম জিনিস। তার মানে যেটা নিচে বলা আছে আমাকে মানে বলতে হবে যে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে যে এক্স এর সাপেক্ষে যদি এক্স থাকে তাহলে 1, কিন্তু এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্ট কিছু থাকে তাহলে আমাকে বলতে হবে ডি অফ ওইটা নিচে ডিএক্স। যেমন ডি অফ, যেহেতু ওয়াই আছে তাহলে আমরা বললাম ডি অফ ওয়াই বাই ডিএক্স, এখানে ছিল এক্স, তার মানে ডি অফ এক্স বাই ডিওয়াই। জাস্ট এভাবে বলে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। জি স্যার। আর নেক্সট টার্ম আমরা দেখি, দেখেন তো, 2 পাই। হ্যাঁ দেখেন তো এটা বোঝা যায় কিনা। আমাকে ফাংশন আছে একটা এফ অফ এক্স ইকুয়াল 2 পাই, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে। তাহলে ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে আমাকে কি করতে হবে, আমি যদি এই ফরম্যাটে লিখি ডি বাই ডিএক্স, এই ফরম্যাটে লিখলেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, অথবা ফাংশন দেওয়া থাকলে আমরা সিম্পলি ফাংশনকে এরকম বলি যে এফ দেওয়া আছে ফাংশন, আমাকে ওটাকে বলি যে এফ এর উপর একটা প্রাইম দিয়ে এক্স বলি, এটা দিয়েও মিন করে ডিফারেন্সিয়েশন অফ এক্স। জি স্যার। নরমালি এফ এক্স লিখলে আমার মনে করে ফাংশন অফ এক্স, যখন ফাংশনের উপর এখানে একটা এই হাইপেনের মতো দিয়ে আমরা যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি সিম্পলি ডিফারেন্সিয়েশন অফ এক্স। এটা পড়ার সময় পড়বো ডিফারেন্সিয়েশন অফ এক্স, অথবা আমরা চাইলে ডি বাই ডিএক্স ও বলতে পারি, একই জিনিস। তাহলে ডিফারেন্সিয়েট করা বা ডি বাই ডিএক্স অথবা এফ প্রাইম এক্স যাই বলি না কেন একই মিন করবে। তাহলে দেখেন আমাকে 2 পাইকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে। এখন 2 একটা কি কনস্ট্যান্ট মান না? জি স্যার। মানে একটা মান তো, যেটা তো চেঞ্জ হচ্ছে না, 2 টাকা চেঞ্জ হতে পারবে না। আর পাই যেটা, পাইও কিন্তু একটা কনস্ট্যান্ট মান, এটাও চেঞ্জ হতে পারবে না, তাই কিনা? তাহলে আমাদের এই যে 2 পাই, সাপোজ পাই এর মান কত আমাদের 3.14 আমরা বলি, তাই না? যখন ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করি 3.14, দেন আরো কিছু ডিজিট আছে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপল করি সেক্ষেত্রে আমার এক্ষেত্রে হচ্ছে কত 6.28, তাই না? তাহলে এই মানটা তো ফিক্সড, 2 পাই এর ক্ষেত্রে এই মানটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না কখনো। তার মানে কি দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। তাহলে 2 পাইটা কি আসলে একটা কনস্ট্যান্ট মান? জি স্যার। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন কি বলছিলাম? 0। তাহলে 0 হচ্ছে এখানে। বুঝতে পারছি স্যার। ওকে, তারপরে আমরা দেখেন বাকিগুলো, এটা বোঝা যায় কিনা একটু আমাকে বলেন। নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে স্যার x এর উপরে কি স্যার 9 বোঝা যাচ্ছে না? এটা x এর উপরে 9, x এর উপরে 9। হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার, এটা তো ইজি স্যার। হ্যাঁ স্যার আমরা 9টার সামনে নিয়ে আসবো। আর প্রথমে দেখেন আমার এখানে 2/3 আছে, তাই না? এই টার্মটা তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে যেহেতু এটা তো 0, না এটা 0 না, আমরা বলছিলাম যে যদি কনস্ট্যান্টের সাথে কোনো একটা ভেরিয়েবল থাকে একসাথে তাহলে কিন্তু আর 0 বলতে পারবো না। শুধু যদি 2/3 থাকতো, এগুলো না থাকতো কোনো কিছু, x9 নাই, শুধু 2/3, তাহলে 0 বলতে পারতাম। কিন্তু যেহেতু 2/3 এর সাথে আমাদের একটা ভেরিয়েবল টার্ম আছে, তাহলে কিন্তু আমরা 0 বলবো না। আমরা কি করব, যা ছিল ওটাকে রেখে দিব। দেখেন আমরা 2/3 কে রেখে দিছি, যা ছিল তাই রেখে দিছি।
এরপর স্যার। আমরা শুধুমাত্র 9টার সামনে নিয়ে আসছি x/9 এই টার্মটাকে এখন ডিফারেন্সিয়েট করতেছি, বোঝা যাচ্ছে কিনা? স্যার। 9টার সামনে আসবে স্যার, হ্যাঁ, তার মানে এই টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করবেন আপনার এর 9টা সামনে চলে আসছে, আর x এর পাওয়ার 1 মাইনাস 9 - 1 দ্যাট ইজ 8, তাই না? জি স্যার। তাহলে 9 সামনে X চলে 8 আসছে আর এটা হচ্ছে 8। তার মানে এখন যদি আমি ক্যালকুলেট করে দেই একটু, আমরা কি করতে পারি? এখন জি, স্যার। সিম্পলিফিকেশন করতে পারি যে 3 দিয়ে যদি 9 কে আমরা স্যার। কাটি তাহলে হবে কি 3 হবে, 3 * 2 হবে জি, 6, স্যার। x টু দি পাওয়ার 8। তাহলে স্যার। এই হচ্ছে আমাদের অ্যানসার, ওকে স্যার। বোঝা যাচ্ছে তাই না? জি স্যার, ইজি। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখেন এটা আরেকটু বড় প্রবলেম বলা আছে, কিন্তু সমস্যা নাই, আমরা একই স্যার এটা আমি দেখি, স্যার আমি দেখি আমি সলভ করতে পারি কিনা। হ্যাঁ, আপনি দেখেন 2x কিভাবে করব। স্যার আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করি তাহলে আমি সলভ করতে পারবো। হ্যাঁ, সমস্যা নাই, এই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল আলাদা করে করতে পারবেন, এটাকে আলাদা ভাবে, এটা আলাদা ভাবে, প্রত্যেকটা আলাদা ভাবে জি করতে স্যার, জি পারবেন। স্যার। স্যার টুটা আলাদা রাখলাম, তারপর x এর উপরে 3 আছে, 3টা সামনে নিয়ে এসে 3 এর সাথে 1 - 2 x2/2। তার মানে 3x², তাই না? তাহলে জি, স্যার। x এর পাওয়ার 2 দ্যাট ইজ x² স্কয়ার। জি স্যার, x স্কয়ার। তারপর সেকেন্ডটা হচ্ছে স্যার আপনার 4টা আলাদা স্যার। তারপর স্যার 2 সামনে চলে আসবে, হ্যাঁ। x এর উপরে 1 মাইনাস 2 সাথে 1 মাইনাস, তাহলে 2x হবে স্যার। হ্যাঁ, তাহলে a1 যেহেতু লেখা 2x 2x, তাহলে আমাদের কি হচ্ছে 2টা সামনে চলে আসতেছে, আর x এর জি, পাওয়ার স্যার। হচ্ছে 2 থেকে 1 গেলে 1। জি স্যার, আচ্ছা, 2x। হ্যাঁ। আর স্যার এরপরটা স্যার কনস্ট্যান্ট x এর মান স্যার 1, এরপরে শুধু একটা আছে x, দেখেন শুধু একটা x আছে, x এর মান 1, তাহলে x এর জন্য 1 হবে, আর এই 33 যেটা, আর স্যার এটা যেহেতু zero। কনস্ট্যান্ট, এটার জন্য 0 হবে। এরপরে আমরা Zero, জি, যেগুলো স্যার। সামনে রেখে দিয়েছিলাম, যে 2 রেখে দিয়েছিলাম, এখানে 4 রেখে স্যার দিয়েছিলাম, ওদের সাথে গুণন করে ফেলবো। এগুলো দিয়ে মাল্টিপল করে করে আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো। এই জি স্যার। তাহলে ইজি অপশন আমরা করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে জি, স্যার সিঙ্গেল সিঙ্গেল করা কি যাবে, মানে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে নিয়ে? হ্যাঁ করা যাবে, এই যে এখানে করে দিয়েছি দেখেন, আমাদের এখানে প্রবলেম যা সলিউশন করে দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা করে দেওয়া আছে, এটা একটা আলাদা করে দেয় যে ও আচ্ছা, ওকে স্যার। আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা করে দেওয়া আছে। কারণ স্যার আপনি যেভাবে বুঝাইছেন স্যার ওইভাবে স্যার আলাদা আলাদা ভাবে করাটা ইজি। ওকে, এখনকার টার্মটা দেখেন একটু, ফাংশন অফ x ইকুয়াল রুট। স্যার সেম এটা তো করাইছেন স্যার, এটা স্যার করানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা আমরা করেছি আগেই, তাই না? এটা জি স্যার। তাহলে এই যে রুট এক্স, এটাকে আমরা একটা ফর্মুলা মনে রাখতে পারি। তাহলে সবসময় রুট এক্স আসলে এত বড় করে আমরা সলিউশন না করে রুট এক্স এর ফর্মুলা যদি আমরা মনে রাখি, এটা হচ্ছে আসলে 1/2 রুট এক্স। তাহলে এটাই হচ্ছে রুট এক্স এর ফর্মুলা। তাহলে রুট এক্স থাকলে কোথাও আমরা ডিরেক্ট এটা বসাইতে পারি, রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। দেখেন এটাই বের হয়েছে এখানে নিচে। জি স্যার। তাহলে রুট এক্স একটা ফর্মুলা মনে রাখবো, স্যার এটাই ভালো হয় স্যার। 1/2 রুট এক্স। তাহলে আমাকে আর এই এতটুকু করতে হচ্ছে না। জি স্যার। যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন দেখা যাবে যে প্রত্যেক ক্ষেত্রে যে আমাকে ক্যালকুলেশন করে করতে হয়, অনেক সময় বেশি লাগে। তাহলে এই ছিল রুট এক্স এর ক্ষেত্রে আমরা ফর্মুলা মনে রাখবো 1/2 রুট এক্স। ঠিক আছে, নেক্সট আমরা আগাই। নেক্সট আমাদের যে প্রবলেম দেওয়া আছে আমরা দেখি। সিমিলারলি এটা একটু চিন্তা করেন কি হতে পারে। 5/x⁻³ এই যে টার্মটা দেওয়া আছে 5/x⁻³ তাই না? এটা কিন্তু আমি এভাবে লিখি, দেখেন তো লেখা যায় কিনা। প্রথমে 5 লিখলাম, এরপরে 1/x⁻³ লিখতে পারি কিনা একটু আমাকে বলেন। এটা 5টাকে আমরা আলাদা করে ফেলছি, গুণন আকারে নিয়ে নিছেন স্যার। হ্যাঁ, বাকি টার্মটাকে আমরা 1/x3 বলতেছি। এখন জি স্যার, বুঝতে আমরা পারছি। যেহেতু আমরা কি বলছিলাম যে আমাকে যখন পাওয়ার রুল ইউজ করতে হবে তখন এটাকে কি করতে হবে, আমাকে পাওয়ার ফরম্যাটে নিয়ে যেতে হবে না? জি স্যার। তাহলে পাওয়ার ফরম্যাটে আমরা এটাকে আবার এরকম লিখতে পারি কিনা একটু দেখেন তো। আমরা 5টাকে 5 এর জায়গায় রাখবো, 5টাকে রেখে দিলাম আমি, এখানে 5 ছিল। আর 1/x⁻³ এটাকে আমি লিখতে পারি কিনা দেখেন, x⁻³ পারি কিনা লিখতে, বলেন তো। -3। যেহেতু এটা নিচে আছে প্লাস x⁻+3 আছে না নিচে, জি স্যার, জি স্যার, পারি স্যার, পারি তার স্যার, মানে পারি যখন আমরা স্যার। নিচ থেকে উপরে নিয়ে যাব তখন কি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। জি স্যার, জি স্যার। তাহলে পাওয়ারটাকে যখন আমরা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নেই তাহলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস হ্যাঁ, জি থাকলে স্যার। মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে যেহেতু এটা ছিল 1/x⁻³ আমরা উপরে নিয়ে গেলে হবে স্যার, এখন তো x⁻³ স্যার এখন অঙ্কটা ইজি হয়ে গেছে। 5টা সামনে চলে আসবে স্যার। হ্যাঁ, তাহলে 5টা 5টাকে কনস্ট্যান্ট থাকবে, একদম ফিক্স থাকবে। এটাকে আমরা ফিক্স রেখে দিলাম। তারপর স্যার এখানে 3টা সামনে নিয়ে আসবো। -3 নিয়ে আসতে হবে কিন্তু, যেহেতু স্যার তারপর 3টা স্যার -3 কে নিয়ে আসবেন, Minus- দেন 3 নিয়ে আসলাম। d/dx x⁻³ আমরা কত বলবো? -3 - 1। হ্যাঁ, -3 - 1 দ্যাট ইজ -3 - -1
দ্যাট ইজ -4 আর এখানে এই দুটো মাল্টিপল করলে হবে 3 × 5 sir. and 15 তাহলে -15 15 তাহলে -5 আমাদের Yes, হচ্ছে sir. -15 x⁻⁻4 এটা দেখেন Yes, sir. আমাদের এখানে এখন এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই দেখেন -15টাকে রাখলাম এখন এই পাওয়ারটা যেহেতু নেগেটিভে আছে আমরা যদি পজিটিভ পাওয়ার নিতে চাই তাহলে আমরা নিচের দিকে এটা নিয়ে আসতে পারি x⁻⁴ স্যার এটা না আনলে কি আমাদের অঙ্ক হবে না? না নিলেও অঙ্ক হবে কিন্তু নর্মালি আমরা পাওয়ারটাকে পজিটিভ রাখতে চাই সবসময় সেক্ষেত্রে যেহেতু আমরা নেগেটিভ পাওয়ারে আছে x⁻⁻4 এটাকে যদি আমরা নিচে নেই তাহলে x⁻+4 হবে আগে যেমন করছিলাম যে আমাকে ছিল পজিটিভ বুঝতে পারছি, পাওয়ারে স্যার। উপরে নিলে হয়ে গেল নেগেটিভ তাহলে একইভাবে উপরে যদি নেগেটিভ থাকে তাহলে নিচে গেলে পজিটিভ হয়ে যাবে তাহলে স্যার। দুইটার পাশে আমার টিক দেওয়া আছে মানে দুইটার যে কোনো একটা লিখলেই আপনার হবে আপনি যদি যে কোনো একটা Okay, অ্যান্সার sir. করেন তাহলেই হবে এটা করলেও হবে এটা করলে আরেকটু বেটার হবে যে আপনি আরেকটু কাজ Okay. করছেন আপনি এই পাওয়ারটাকে নিচে নিয়ে আসছেন দুইটার যে কোনো একটা অ্যালাউ করবো Okay, sir. কোনো সমস্যা নেই নেক্সট আমরা টার্ম দেখি আর এখানে দেখেন দুইটাই দেওয়া আছে দুইটা টার্মই হচ্ছে আমাদের রুট আকারে দেওয়া আছে জি স্যার এই যে d/dx of cubic root of x and -1/x 1/√x তাহলে আমরা যে আলাদা করার কথা বলছিলেন আপনি আলাদা করে করতে পারেন তাহলে এই প্রথম টার্মটা আলাদা করে করব d/dx of x⁻1/3 লিখতে পারি যেহেতু রুট থাকলে আমরা বলছিলাম যে 1/3 হবে যেহেতু এটা কিউব রুট তাই না বুঝতে এটা পারছি 1/3 পাওয়ার আর এটা যেহেতু এটা কি হবে রুট থাকলে নিচের দিকে কি হবে পাওয়ার হবে হাফ হাফটাকে sir. যখন আমরা উপরে নিয়ে আসবো তখন -1/2 জি স্যার এরপরে তো বাকিটা সেম নিয়মে তাই না সেম Yes, নিয়ম sir. এই 1/3 কে সামনে নিয়ে আসবেন দেন x এর পাওয়ার করবেন 1/3 থেকে 1 মাইনাস করে যেটা আসবে সিমিলারলি এই যে -1/2টাকে সামনে নিয়ে আসবো আমরা দেন x⁻⁻1 দেন ক্যালকুলেট করে যা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন এই √x দিয়ে এই পুরো টার্মটাকে মাল্টিপল ফরম্যাটে আসে তাই না গুণের ফরম্যাটে আছে না Yes, sir. সেটা এটা গুণ ফরম্যাটে আছে তাহলে √x Yes, কে sir. আমরা বলতে পারি লিখতে পারি কি যে 1 x পাওয়ার হাফ হাফ √x মানেই তো x⁻½ তাহলে আমরা সবসময় কি করব জি, স্যার। আমরা প্রথমে সবগুলোকে পাওয়ার ফরম্যাটে নিয়ে আসবো যাতে আমাদের এই পাওয়ার রুল অ্যাপ্লাই করতে পারি বা এই সামনে নিয়ে আসা এক কমাই দেওয়া তাহলে আমাকে পাওয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে তাহলে √x কে পাওয়ার ফরম্যাটে নিয়ে আসলাম এখন √x দিয়ে আমাকে এটাও গুণ করতে হবে √x দিয়ে এটাও গুণ করতে হবে √x দিয়ে এটাও গুণ করতে হবে দেখেন এটাই করছে এখানে দেখেন। বুঝতে পারছি এটাকে আগে ভাঙিয়ে ফেললাম আমরা হ্যাঁ তাহলে তিনটাকেই আমরা কি করলাম এই √x দিয়ে গুণ করলাম মানে পাওয়ার হাফ দিয়ে গুণ করে নিলাম গুণ করে Yes, sir. নেওয়ার পরে দেন আমরা যে ক্যালকুলেশন ছিল সেটা করেছি ক্যালকুলেশন করার জন্য এখানে দেখেন এটা ছিল কি x এর পাওয়ার হাফ এন্ড x এর পাওয়ার 2 তাই না স্যার তাহলে Yes, sir. আমাদের একটা রুল ছিল যদি আমাদের বেস সেম থাকে এটাও দেখেন বেস x এটারও বেস x আর এটার পাওয়ার হচ্ছে হাফ Base এটার X, পাওয়ার 2 yes, sir. তাহলে যদি আমাদের সেম বেস থাকে মানে বেস মানে এই দুটো নাম্বার যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে 1/2 এর সাথে 2 Yes, sir. যোগ হচ্ছে তাহলে আমাদের 5/2 হয়ে গেছে তাহলে আমাদের যদি Yes, sir. কখনো বেস সেম থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ার গুলোকে আমাকে যোগ করতে হবে তাহলে এই যোগ করে আমরা পেয়েছি Yes, 5/2 sir. আর এখানে যা ছিল তাই বুঝতে পারছি এখানে কি ছিল তাহলে এক এটা দেখেন s মাইনাস দুইটাই হচ্ছে বেস সেম xx তাহলে আমার কি Okay, করতে হবে yes, sir. এই দুইটা পাওয়ারকে যোগ করতে হবে মানে 1/2 থেকে Yes, sir. -1 যোগ বিয়োগ যাই হোক এটা করলে আমাদের এটা আসবে -1/2 এরপর আমরা ডিফারেন্সিয়েট করার জন্য কি করব আলাদা করে করব এটাকে ডিফারেন্সিয়েট করব আলাদাভাবে এটাকে ডিফারেন্সিয়েট আলাদাভাবে এটাকে আলাদাভাবে বাকিটা তো সিমিলার একটু দেখেন তো বোঝা যায় কিনা বুঝতে পারছি স্যার এখন বুঝতে পারছি তাহলে বাকি সেই মুহূর্তে আমরা বাকিটা ক্যালকুলেট করে ফেলতে পারবো আমরা এর পরের প্রবলেমগুলো দেখি এটা একটু দেখেন এটা কি হতে পারে স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ছে মেবি স্যার হ্যাঁ তাহলে আমরা প্রথমে কি করেছি এটাকে আমরা আসলে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র দিছি ফর্মুলা দিয়ে এটাকে আমি এক্সপ্লেন করে ফেলছি তার মানে আমাদের ছিল 2x² + 1 এর হোল স্কয়ার তাহলে যে Yes, sir. এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b প্লাস 2ab প্লাস b স্কয়ার জি স্যার এই ফর্মুলা দিয়ে করে আমাদের আসলে এই মানটা আসছে 4x⁴ প্লাস sir. 4x² প্লাস 1 এরপর আমরা কি করতে পারি প্রত্যেকটা টার্মকে দেখেন আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতেছি আমরা আলাদা আলাদা করে ফেলছি স্যার জি স্যার d/dx of বুঝতে পারছি, sir. 4x⁴ then d/dx of 4x⁴ and d/dx of 1 এবং 1 কে জানি যে কনস্ট্যান্ট টার্ম Zero. যদি হয় তাহলে 0 হবে একটা জিরো তাহলে এই টার্মগুলোর ক্ষেত্রে আমরা কি করব 4টাকে প্রথমে সামনে নিয়ে আসছিলাম জি স্যার এরপরে আবার একটা 4 তাই না নরমালি তো একটা 4 ছিল আমাদের এই 4
এরপরে পাওয়ারের স্যার। পরটাকে নিয়ে আসলাম 4, জি আর স্যার। এক্স এর পাওয়ার হবে তখন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্যাট ইজ 3। 3। আর এটার ক্ষেত্রে কি হলো, 4টা প্রথমে সামনে চলে আসলো, 2টাকে তারপর সামনে নিয়ে আসলাম, আর x এর জি, পাওয়ার স্যার। হবে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, তাই না? X। তার মানে হচ্ছে x। জি স্যার। এরপর আমরা মাল্টিপল করতেছি, দেখেন 4 ইন্টু 4 দ্যাট ইজ 16 পাওয়ার x টু দি পাওয়ার 3, অ্যান্ড 4 ইন্টু 2 দ্যাট ইজ 8 পাওয়ার 8 হবে, আর এটা x। তাহলে এই হচ্ছে আমাদের এক্ষেত্রে রেজাল্ট। তাহলে দেখেন এই যে প্রবলেমগুলো আপনাদের সাথে ডিসকাস করলাম আমরা, নিচে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া দেখতে পাচ্ছেন জুয়েল, আপনি দেখতে জি পাচ্ছেন? স্যার। তো জি স্যার, জি স্যার। এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাকে, বা যারা পরে দেখবে Okay, ভিডিও তাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা। Okay, প্র্যাকটিস sir. করার জন্য Okay, sir. উপরের Okay, যে sir. প্রবলেমগুলো আমরা দেখলাম এর মতো করে এগুলোকে আপনারা সলভ করুন বাসায়। তাহলে এগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আমরা আর এখন আলোচনা করব না, এগুলো নিজেরা করবেন। যদি প্রবলেম হয় তাহলে আমরা আলোচনা করব। জি স্যার। এরপরে নেক্সট আমরা দেখি কি আছে আমাদের। স্যার টি টি স্যার, এখানে একটা মিনিট স্যার, প্রবলেম গুলোতে আমি একটু কথা বলে নিচ্ছি স্যার। বলে নেন, সমস্যা নেই। স্যার যেমন টি হ্যাঁ এর ক্ষেত্রে কি আমরা হ্যাঁ, টি এর ক্ষেত্রে যখন হবে তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা যখন আমরা একটা টার্মকে স্যার উপরেরটা এক নাম্বারটা সমস্যা নাই স্যার, এক নাম্বারটা আমার ক্লিয়ার, হ্যাঁ। কিন্তু 2 নম্বরে টি, 3 নম্বরে জেড, আচ্ছা ওয়াইটা স্যার ওয়াইটাও বুঝতে পারছি, ওয়াইটা আচ্ছা, এইগুলো থাকলে কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে কি রকম যে আমরা এই যে 2 নাম্বারের ক্ষেত্রে আমরা আসলে এইটাকে যখন ডিফারেন্সিয়েট করব, এটাকে আমরা বলবো এরকম যে ডিওয়াই বাই ডিটি, যে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আগে যেমন জি স্যার। এক্স এর রেসপেক্টে যে- ডিফারেন্সিয়েট করতাম, তাহলে এখানে টি এর রেসপেক্টে করব। তাহলে এক্স এর রেসপেক্টে যা ছিল এখানে শুধুমাত্র এক্স এর জায়গায় টি বসবে, বাকি সব সেম। জি স্যার, জি স্যার, জি বুঝতে পারছি তাহলে একইভাবে ঠিক এটা আছে। হচ্ছে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এটা ওয়াই এর এটা ওয়াই। একই রকম। তাহলে যেহেতু আমাদের ভেরিয়েবলটা আমাদের যে ওই যে স্যার, হ্যাঁ আরেকটা আমার নাম্বারে দেখেন স্যার, ডি ব্র্যাকেট জেড, তা ডি ওয়াই এর জায়গা যেমন আপনি স্যার এখানে লিখছেন ডি ওয়াই ডিভাইডেড টু ডিটি, স্যার ওইখানে কি আমি ডি স্যার ডি জেড লিখবো? কোনটা, কত নাম্বার প্রবলেম? 3 নাম্বার। 3 নম্বরের ক্ষেত্রে বলতেছে। হ্যাঁ, জি স্যার, এখানে জিজেড লেখা আছে তাই না? বলতেছি স্যার। এটা জিজেড। স্যার জি স্যার, আমি বলতে ডি জেড জি লিখবো প্রথম, ডিভাইডেড টু হ্যাঁ ডি জেড। হ্যাঁ, ডিজি বাই ডিজেড। ওকে স্যার, ওকে 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 স্যার, ওকে। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আমাদের যে প্রবলেমগুলো দেখলাম এটার সাথে যদি এটা করে ফেলেন নিজে, Okay, sir. তাহলে এই ধরনের প্রবলেম আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি। নেক্সট আমাদের টার্ম আমরা দেখবো, ওকে স্যার। তাহলে আমরা পাওয়ার রুল নিয়ে আলোচনা করলাম। তাহলে 3টা রুল দেখলাম। একটা ছিল পাওয়ার থাকলে কি করব, পাওয়ারটাকে প্রথমে সামনে নিয়ে আসবো এবং পাওয়ার থেকে 1 মাইনাস করে দিব। যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে শুধুমাত্র আমরা বলবো ডিফারেন্সিয়েট করলে 0 হবে। কিন্তু কনস্ট্যান্ট টার্মের সাথে যদি কোনো একটা ভেরিয়েবল টার্ম থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মটাকে তখন রেখে দিব কোএফিসিয়েন্ট হিসাবে এবং ভেরিয়েবল টার্মটাকে ডিফারেন্সিয়েট করব। যদি শুধু x থাকে তাহলে আমরা বলবো 1, যেহেতু x এর সাপেক্ষে x এ ডিফারেন্সিয়েট করলে 1, y থাকলে y এর সাপেক্ষে করলে বলবো 1। তাহলে যার সাপেক্ষে তাকে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ 1। তাহলে এটা ফলো করলে উপরের গুলো করতে পারবেন। সেকেন্ড যেটা আমরা দেখবো, সেকেন্ড যে রুলস আমরা ফলো করব, দেখেন এটা বলা আছে এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক যে ফর্মুলা, ওটা এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক যে রুল, এখানে দেখেন আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে ই টু দি পাওয়ার x এটাকে। তাহলে ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার x। এখন যদি আমাকে ই টু দি পাওয়ার x স্কয়ার থাকতো এখানে, তাহলে ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x পেলাম প্রথমে। এরপরে স্টেটটা সামনে নিয়ে আসবো না, একটা আমি বলতেছি প্রথমে কি করব আমরা। দেখেন ই টু দি পাওয়ার x এর জন্য কি করতাম, ই টু দি পাওয়ার x এর জন্য ই টু দি পাওয়ার x লিখছিলাম। এরপরে দেখেন এই x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু x একটা ভেরিয়েবল, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x কে আমরা জানি যে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 হয় না? 1। তাহলে ই টু দি পাওয়ার x ইনটু 1, তার মানে কি আসলে ই টু দি পাওয়ার x ই থাকে। জি স্যার। তাহলে এই জন্য ইনটু 1 এটা আমরা লিখি না। তাহলে ই টু দি পাওয়ার x যদি থাকে আমরা সরাসরি বলি ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x ই হয়, কেননা x এর সাপেক্ষে x এ ডিফারেন্সিয়েট করলে 1 হয় এবং 1 দিয়ে মাল্টিপল করলে আসলে ওটাই থাকে। এই জন্য আমরা এটা লিখি না, তাহলে শুধু বলি যে ই টু দি পাওয়ার x থাকলে ই টু দি পাওয়ার x ই হবে। কিন্তু যদি ই টু দি পাওয়ার x স্কয়ার থাকে তাহলে আমাদের যেটা করতে হয়, দেখেন ই টু দি পাওয়ার x স্কয়ার বলা আছে, এটা বলা আছে। তাহলে আমাকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে গেলে যা ছিল ই টু দি পাওয়ার x এর ফরম্যাটে যা আছে প্রথমে সেটা তাই লিখে ফেলতে হবে, এটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ই টু দি পাওয়ার x এর কত দেওয়া আছে স্কয়ার, এটা প্রথমে লিখে ফেলবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই x স্কয়ার এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করব। আর এখানে যেহেতু x ছিল আমরা x কে ডিফারেন্সিয়েট করলে পেয়েছিলাম 1, কিন্তু x স্কয়ার যেটা আছে
এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি করবেন তাহলে আপনি ওই যে পাওয়ার রুল ফলো করবেন এখন, তাহলে কি এটা লিখতে পারেন কিনা দেখেন তো, 2x, 2টাকে সামনে নিয়ে আসবেন এবং x এর পাওয়ার কি হবে, 2 থেকে 1 মাইনাস করলে দ্যাট ইজ x। x তাহলে এটাকে যদি একটু সাজাই লেখেন তাহলে লিখতে পারেন কিনা এরকম যে 2x দেন e টু দি পাওয়ার x স্কয়ার, এটাই आंसर। জি স্যার। তাহলে e টু দি পাওয়ার x এর ফর্মুলাটা অলওয়েজ ইজি, মানে কি e টু দি পাওয়ার x থাকলে আমরা e টু দি পাওয়ার x টা ওটাই বসাই দিব। যদি e টু দি পাওয়ার x না থেকে x এর ডিফারেন্ট কোনো টার্ম থাকে যেমন x স্কয়ার আছে অথবা x টু দি পাওয়ার 5 আছে বা হ্যাঁ, অথবা যে এরকম থাকতো, আমি আরেকটা एग्जांपल এখানে বলি যে e টু দি পাওয়ার হচ্ছে দেওয়া আছে আমাকে x প্লাস 1, এটা দেওয়া আছে e টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমি একটু নিচের গুলো ফ্রেশ করে নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব যে আমরা e টু দি পাওয়ার x প্লাস 1 যা আছে তাই লিখব। এর সাথে আমরা এখন ডিফারেন্সিয়েট কাকে করব, x প্লাস 1 এটাকে ডিফারেন্সিয়েট করব এখন। তার মানে e এর পাওয়ারে যা থাকবে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 1। আর প্লাস দিয়ে যে 1 যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1 রে স্যার 0। 1 যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা হবে 0, তাই না? জি স্যার। তাহলে e টু দি পাওয়ার Yes, x sir. প্লাস 1 ইনটু 1, তার মানে কি e টু দি পাওয়ার x প্লাস 1ই হয় না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে आंसर। তাহলে খুবই ইজি, e টু দি পাওয়ার ফর্মুলা থাকলে আমরা কি করব, e টু দি পাওয়ার x এর যে ফরম্যাটটা আছে ওটাই প্রথমে বসাই দিব, এরপরে x এর যে টার্মটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর টার্মে যদি শুধু x থাকে তাহলে মান চেঞ্জ হবে না কোনো, যদি x না থেকে স্কয়ার বা কিউব থাকে তাহলে একটু ডিফারেন্ট কিছু আসতে পারে, যেটা আমরা এইমাত্র দেখলাম। জি স্যার। একইভাবে যদি e টু দি পাওয়ার x না থেকে a টু দি পাওয়ার x থাকে, দেখেন a টু দি পাওয়ার x সেম জিনিস, এখানে আছে e টু দি পাওয়ার x, এখানে আছে a টু দি পাওয়ার x। তাহলে ডিফারেন্স কতটুকু দেখেন, e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার x ই বসাইতাম, তাহলে একইভাবে a টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার x ই বসাচ্ছি। জি স্যার। এখানে ছিল বেজ e, সেই জন্য বসাচ্ছিলাম e, এখানে যেহেতু বেজ a সেখানে বসাচ্ছি a, তবে এখানে এক্সট্রা একটা টার্ম বসাচ্ছি দেখেন, সেটা হচ্ছে ln a। লনে। তাহলে আমাকে মনে রাখতে হবে যখন আমি a টু দি পাওয়ার x এই ফরম্যাটে কোনো প্রবলেম দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাকে প্রথমে a টু দি পাওয়ার x টা বসাইতে হবে, দেন ln a টা বসাইতে হবে, ln a। স্যার লনে কেন বসাবো স্যার? আর ln a বসানোর কারণ হচ্ছে এখানে এই যে e টু দি পাওয়ার x এর ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ln এর কাজ করতাম, কিন্তু দেখেন এখানে ছিল এরকম যে e টু দি পাওয়ার x ইনটু ln e, এটার বেস কি না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হতো ln e, এরপরে কি করতে হতো, x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাইতাম x এর সাপেক্ষে 1। তাহলে এইটা আসলে যখন অরিজিনালি করা হবে তখন আসলে এটা হতো e টু দি পাওয়ার x ইনটু ln e ইনটু 1, কিন্তু আমরা ln এর যে ফর্মুলা জানি সেখানে জানি যে ln e এর মান, এই ln e এর মান হচ্ছে 1, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে ln e এর মান হচ্ছে 1। তাহলে যেহেতু ln e এর মান 1, সেই ক্ষেত্রে কি আমরা এখানে ln e টা লিখি না, কারণ লিখলেও কি না লিখলেও কি, যেহেতু মান 1, বোঝা যাচ্ছে কি? তাহলে বুঝতে পারছি। আর তাহলে ই আমার এক্সপোনেন্ট ফরম্যাটে ই থাকুক বা এ থাকুক লন কিন্তু ইউজ হয়, কিন্তু ই ফরম্যাটে আমরা লনটাকে ইউজ করি না এই কারণে যেহেতু লন ই এর মান হচ্ছে 1, দ্যাট ইজ এটা অ্যাকসেপ্টেড সবার কাছে যে লন ই মানে হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমরা লন ইটাকে এখানে আর লিখি না। কিন্তু লন এ এটার মান কিন্তু 1 না, কেননা এ এর মান কি হতে পারে, এর মান এখানে 5 থাকতে পারে, 9 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে, এ মানে কি এটা কনস্ট্যান্ট মান বলছিলাম না যে আমরা স্মল লেটারের এ বি সি এগুলো কনস্ট্যান্ট হিসাবে ইউজ করি, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে সেক্ষেত্রে এ যেহেতু এটা কনস্ট্যান্ট সেক্ষেত্রে এটা তো আর 1 না, তো সেক্ষেত্রে যা থাকবে সেক্ষেত্রে আমাকে লন এটাই লিখতে হবে। তাহলে যদি লন এখানে 5 থাকতো, যেমন 5 টু দি পাওয়ার x থাকতো, তো আমাকে লিখতে হতো লন 5। এরপর আমাকে কি করতে হবে, x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে x এর সাপেক্ষে x এ ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আর কিছু লিখবো না, তার মানে কি হবে a টু দি পাওয়ার x ইনটু ln a। বুঝতে পারছি স্যার। কিন্তু যদি আমার এখানে এটা থাকতো, একটু আমাকে বলেন তো, আমাকে যদি থাকতো a টু দি পাওয়ার x স্কয়ার, জি স্যার। তাহলে কি লিখতাম? স্যার 2x সামনে নিয়ে আসতাম স্যার। প্রথমে কি করতাম, এই যা আছে তাই লিখতাম না, মানে এই ফরম্যাট গুলো কি হচ্ছে, যা আছে এক্সপোনেন্ট ফরম্যাটে প্রথমে যা আছে তাই লিখতে হবে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে a টু দি পাওয়ার x স্কয়ার, জি স্যার। এরপরে গুণ দিয়ে আমাকে যেহেতু a দেওয়া আছে তাহলে আমাকে লিখতে হবে ln a, লনে। এই যে এখানে ln এর কথা বলছি, ln a লিখতে হবে। জি স্যার। এরপরে দেখেন x স্কয়ার, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করার নিয়ম আপনি আগে থেকেই জানেন, দ্যাট ইজ 2 সামনে নিয়ে আসবেন x এবং x এর পাওয়ার 1 কমাই দিবেন, তার মানে হবে 2x।
জি স্যার। তাহলে এটাকে একটু অর্গানাইজ করে যদি লেখেন যে 2x a টু দি পাওয়ার x ln a, তার মানে ওটাই অ্যান্সার। জি স্যার। আর এখানে যদি এর জায়গায় আমাকে এর জায়গায় যদি বলা থাকতো 5 টু দি পাওয়ার x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলতো, তাহলে কি করতাম? তাহলে দেখেন এটা কি আসলে কোন ফরম্যাটে পড়বে একটু বলেন তো। 5 টু দি পাওয়ার x স্কয়ার, একটু বলেন তো এটা কি এই ফরম্যাটে পড়ে কিনা, একটু আমাকে দেখেন তো এই ফরম্যাটে। এই জি স্যার, জিনিসটা এবং এই জিনিসটা কি এক কিনা আমাকে বলেন তো। 5 জি স্যার, একই পড়বে। এর স্কয়ার এটা এবং এটা কি সেম জিনিস? জি স্যার। না, একটু দেখেন ভালো করে দেখে বলেন। স্যার 5 কনস্ট্যান্ট এ 5 ইকুয়াল টু কনস্ট্যান্ট মান। স্যার কনস্ট্যান্ট হলে তো 5 আর a একই জিনিস স্যার। না দেখেন এটা আছে 5x এর স্কয়ার, কিন্তু এখানে বলা আছে 5 এর পাওয়ার x স্কয়ার। 5 এর পাওয়ারে বলা আছে এই জিনিসটা, কিন্তু এটা কিন্তু ও, 5 এর আচ্ছা, সাথে না। আচ্ছা। তাহলে যদি 5 এর পাওয়ারে বলা থাকে তাহলে কিন্তু আমাকে এই রুলটা ফলো করতে হবে, জি স্যার। জি স্যার। যেমন a এর পাওয়ার x। আর এটা যদি হয় তাহলে আমরা আগে যেটা করছিলাম পাওয়ার রুল, যে 2টাকে প্রথমে সামনে স্যার। নিয়ে আসবো, 5টা তো থাকবে আগের মতো, তাহলে 5 ইনটু 2 10 হবে এখানে, আর x 10x তার মানে এটা হচ্ছে 10x হবে, এটা করলে 10x হবে আগের নিয়ম জি, স্যার। যেটা ছিল। কিন্তু এটার জন্য যখন করব তখন কিন্তু আমাকে এই যে লনের ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমাকে প্রথমে এটা লিখতে হবে যা ছিল তাই। আমি এই পাশে একটু ফ্রেশ করে নেই জায়গা। 5x তাহলে আমাকে এটার ক্ষেত্রে যেটা করতে হচ্ছে দেখেন, আমাকে 5 এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 2, এটা যা ছিল তাই, তাই না? লন। এটাকে লিখতে হবে লনের পরে লিখতে হবে 5। জি স্যার। এর জায়গায় এখন 5 আছে না, জি স্যার। লন 5। এরপর আমাকে x টু দি পাওয়ার 2 এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করব এই নিয়মে, দ্যাট ইজ 2 আনসার 2। 2x, তাই না? জি স্যার। এটা অ্যান্সার এক্ষেত্রে। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা দেখলাম, এই দুটো হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের ফর্মুলা। আর দুইটা ফর্মুলা দেওয়া সেটা হচ্ছে লগ এর ফর্মুলা। তাহলে প্রথম দুইটা গেল এক্সপোনেনশিয়াল এবং নিচের দুটো হচ্ছে লগ। তারপরে যদি আমাকে ডি বাই ডি এক্স অফ লন এক্স বলা থাকে, লন এক্স, তাহলে লন এক্স হলে গত ক্লাসে আমরা বলছিলাম যে 1 বাই এক্স হবে। লন এক্স মানে হচ্ছে 1 বাই এক্স। জি স্যার। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই এক্স। এখন যদি আমাকে বলা থাকতো যে লন এক্স স্কয়ার, তাহলে কি হতো বলেন তো? 1 বাই x স্কয়ার। তাহলে প্রথমে আমরা লিখতাম 1 আপন এক্স স্কয়ার, এরপরে এই এক্স স্কয়ারকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে। জি স্যার। তাহলে যেহেতু এখানে স্যার x ছিল, x মাইনাস 2। তাহলে এখানে যখন Syntax যেহেতু আমাদের change হবে। লন এক্স ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা শুধু 1 বাই এক্স লিখেছি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এই কারণে আমরা লিখি নাই। কিন্তু এখানে যে স্যার। এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 2x। এই যে পাওয়ার রুলে 2x স্যার। হবে না, 2টাকে সামনে নিয়ে আসবেন, জি, স্যার। এর পরে কমাবেন 2x। তাহলে এটাকে আপনি সিম্পলিফাই করে এরকম লিখতে পারেন কিনা যে উপরের দিকে 2x আর নিচে হচ্ছে x স্কয়ার। 1 দিয়ে স্যার। মাল্টিপল করেন, এটাকে মাল্টিপল করলে এখানে 2x বাই x স্কয়ার। এখন যদি উপরে নিচে থেকে একটা করে x বাদ দিয়ে দেন, তাহলে উপরে শুধুমাত্র 2 আর নিচে 2 আর x। এই হচ্ছে আমাদের জি অ্যান্সার। স্যার। পারা জি, যাবে স্যার। তাই না করতে? জি স্যার। আর সিমিলারলি দেখেন এখানে যে যদি এরকম থাকে লগের বেস এ থাকে, দেখেন এখানে কিন্তু লন বলা আছে কিন্তু লনের কোনো বেস দেওয়া নাই, তাই না? জি না স্যার। বুঝছেন? তাহলে যদি লনের কোনো বেস না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে লনের বেস হচ্ছে ই। লগ বা লনের যদি বেস না দেওয়া থাকে তাহলে ধরে নিব এটার বেস হচ্ছে ই বেস। জি স্যার। আর যদি বেস দেওয়া থাকে তাহলে ওই বেসটাকে ধরতে হবে। যেহেতু এখানে দেখেন এই যে আমরা ই এর বেস যখন ধরছিলাম, আমরা জানি যে ই এর বেস থাকলে এটা 1 হয়ে যায়। তাহলে যেহেতু লনের এখানে বেস দেওয়া নাই, আমরা ই বেস ধরে নিব। কিন্তু এখানে দেখেন লগ এ দেওয়া আছে, মানে বেস এ বলা আছে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা একটু চেঞ্জ, যে 1 বাই এক্স এটার মতোই ঠিক আছে 1 বাই এক্স, সাথে নিচের দিকে লন এ কথাটা রাখতে হবে, যেমন উপরে লন রাখছিলাম না এখানে। জি স্যার। তাহলে এখানে নিচে 1 বাই এক্স লন এ এটা রাখতে হবে। তাহলে যদি বেস এ থাকে তাহলে সেক্ষেত্রে 1 বাই এক্স এর পরে লন এ কথাটা উল্লেখ করতে হবে। আমরা নিচের দিকে দুই একটা প্রবলেম আছে, একটু দেখে আমরা ছেড়ে দিব আপনার। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে একটু বলার চেষ্টা করেন। এখানে দুইটা টার্ম দেওয়া আছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তাহলে দুইটাকে আলাদা করে নেবেন প্রথমে, এটা টার্ম আলাদা, এটা আলাদা। আমরা প্রথমে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কে করবো এন্ড ডি বাই ডি এক্স অফ এক্স এ করবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে কি ই টু দি পাওয়ার এক্সই হবে। জি স্যার। যেহেতু এক্স এর মান শুধু এক্সই আছে, তার মানে আর কিছু হবে না। আর এই যে ডি টু দি পাওয়ার ডি বাই ডি এক্স অফ এক্স কে যখন করবো তাহলে এক্স এর সাপেক্ষে এক্স 1 হবে, তার হচ্ছে এটা। তাহলে খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। আমরা দুইটা টার্মকে আলাদা করলাম, দেন এই টার্মকে ডিফারেন্সিয়েট করলে হলো ই টু দি পাওয়ার এক্স, আর এই টার্মকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1।
কিছু প্র্যাকটিস দেওয়া আছে, তাহলে এগুলো একটু ট্রাই করার চেষ্টা করবেন পারা যায় কিনা, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসে এটুকুই দেখলাম।